বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা গত ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা শব্দের প্রকারভেদ বিস্তারিত আলোচনা করেছি। আমরা সেই ক্লাসে দেখেছি বাংলা শব্দকে উৎস বা উৎপত্তি অনুসারে 5 প্রকার ভাগ করা যায়, গঠন অনুসারে 2 প্রকার এবং অর্থ অনুসারে 3 প্রকারে ভাগ করা যায়। সেখানে আমরা দেখেছি গঠন অনুসারে বাংলা ভাষার শব্দ 2 প্রকার। 1 নম্বরে হইল মৌলিক শব্দ, আর একটা হইল সাধিত শব্দ। সাধিত শব্দ, এই যে সাধিত শব্দ নানানভাবে গঠিত হয় বলেছিলাম। তার মধ্যে আছে সন্ধির মাধ্যমে হতে পারে, সমাসের মাধ্যমে হতে পারে, তারপর বলছি উপসর্গের মাধ্যমে হতে পারে, তারপরে প্রত্যয়ের মাধ্যমে হতে পারে। এভাবে নানানভাবে বাংলা ভাষার নতুন শব্দ গঠিত হয়। আজকে আমরা শিখব উপসর্গের মাধ্যমে কিভাবে বাংলা ভাষার নতুন শব্দ গঠিত হয়। তাই বাংলা ভাষায় শব্দ গঠনের যতটি উপায় আছে, উপসর্গ তার মধ্যে একটি অন্যতম উপায়। আজকে আমাদের আলোচ্য বিষয় উপসর্গ। প্রথমে আমরা দেখি উপসর্গ কি। যেমন আমরা এখানে একটি শব্দ লিখি হার। কি লিখলাম? হার। হার জিত থাকবেই, এরকম আমরা বলি। তাহলে হার একটি শব্দ। এই শব্দের আগে যদি আমি প্র বসাই তাহলে হয় প্রহার, মানে মারা, অত্যাচার করা। এই হারের পূর্বে যদি আমি বসাই বিহার, বি, তাহলে হয় বিহার, মানে ভ্রমণ করা। হারের পূর্বে যদি আমি বসাই সরেয়া, শুধু আ, তাহলে সেটা হয় কি? আহার। হারের পূর্বে যদি বসাই সম, তাহলে হবে কি? সমহার। হারের পূর্বে যদি বসাই সং, তাহলে হবে কি? সংহার, মানে বিনাশ, হত্যা করা। এভাবে কোনো শব্দের পূর্বে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, মানে শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, এক কথায় শব্দের অর্থের পরিবর্তন করে, সেই সকল বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে উপসর্গ বলে। তাহলে এখানে আমরা দেখলাম উপসর্গগুলোর অনেক গুরুত্ব। বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের জন্য উপসর্গের বেশ প্রয়োজনীয়তা রয়েছে। কারণ যে ভাষার শব্দ ভাণ্ডার যত সমৃদ্ধ, সেই ভাষা তত সমৃদ্ধ, তত উন্নত। শব্দই তো ভাষার প্রাণ। যেই ভাষার শব্দ ভাণ্ডার যত সংক্ষেপ, সেই ভাষা তত নিষ্প্রাণ। এখন এই নতুন শব্দ সৃষ্টিতে, নতুন শব্দ তৈরি করতে উপসর্গগুলো ব্যাপক ভূমিকা রাখে। উপসর্গগুলো না থাকলে বাংলা ভাষায় আমরা এমনিভাবে হাজার হাজার শব্দ পেতাম না। যেমন ভাত। ভাত খাবার, আমরা খাই। ভাতের পূর্বে যদি আমরা প্র বসাই তখন হয় প্রভাত। প্রভাত মানে সকালবেলা। ভাতের যে অর্থ, প্রভাতের অর্থের মধ্যে কোনো মিল নেই, মানে নতুন অর্থবোধক শব্দ তৈরি করলো উপসর্গ। এভাবে আমরা দেখলাম যে উপসর্গ বাংলা ভাষায় নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এইবার দেখি আমরা এই যে উপসর্গগুলোর, যেমন প্র, এর কি আলাদা কোনো অর্থ আছে? নাই। যেমন আ এর কি আলাদা কোনো অর্থ আছে? নাই। সেই জন্য বলা হয় উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু
নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করতে পারে। এই জন্য এটার একটা প্রশ্ন আসে পরীক্ষায় অনেক সময় এভাবে যে বাংলা ভাষায় উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, মানে উপসর্গগুলোর নিজস্ব অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, মানে নতুন অর্থ সৃষ্টির সক্ষমতা আছে, কিন্তু নিজের কোনো অর্থ নাই। উপসর্গের নিজের অর্থ নাই, সেইটাকেই বলা হয় উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই। নিজের অর্থ নেই মানে অর্থবাচকতা নেই, মানে উপসর্গগুলির অর্থবাচকতা নেই, মানে কি উপসর্গগুলির নিজের কোনো অর্থ নেই। আবার অর্থ দ্যোতকতা আছে, মানে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টির ক্ষমতা আছে। এটা যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, বিশ্লেষণ করো, তাহলে তোমরা এভাবে বলে দিতে পারবে বাংলা ভাষায় যেসব উপসর্গগুলো ব্যবহার হয় এই উপসর্গগুলোর নিজের কোনো অর্থ নেই, নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু নতুন অর্থ সৃষ্টির ক্ষমতা আছে, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টির ক্ষমতা আছে, অথবা শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, নানানভাবে নতুন শব্দ উপসর্গগুলো তৈরি করতে পারে। এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এইভাবে তুমি এখান থেকে উদাহরণগুলিও দিয়ে দিতে পারো, যেমন হার শব্দের পূর্বে নানান রকম উপসর্গ বসলে নানান রকম অর্থ হয়, ভাত শব্দের পূর্বে নানান রকম উপসর্গ বসালে নানান রকম অর্থ হয়, সেই জন্য বলা হয় উপসর্গগুলোর অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে এতক্ষণ আমরা যেটুক পড়লাম এটুকুর মধ্যে আমরা কি কি বুঝলাম? আমরা প্রথমত বুঝলাম যে বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের নানা উপায় আছে। কি কি উপায়ে বাংলা ভাষায় নতুন শব্দ গঠিত হয় তার মধ্যে একটি অন্যতম উপায় হলো উপসর্গ। নানান উপায়ে হয়, তার একটি উপায় উপসর্গ। এবার উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণসমষ্টি অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে নিজের অর্থ সৃষ্টির ক্ষমতা নাই কিন্তু নতুন অর্থবোধক শব্দ সৃষ্টির ক্ষমতা আছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেমন সুখবর, সুখবর, এখানে সুটা বাদ দিলেও খবর একটা শব্দ। একটা বিষয় এখানে মনে রাখতে হবে, উপসর্গের উপসর্গটুকু বাদ দিলে বাকিটুকু একটা শব্দ হতে হবে। যেমন আহার, সরেয়া হকার হা র, আহার, আ উপসর্গটুকু বাদ দিলে হার একটা শব্দ। কিন্তু যদি আমরা এই উপসর্গটুকু বাদ দিলে যদি বাকিটা শব্দ না হয় তাহলে সেটা কিন্তু উপসর্গ না। যেমন তুমি যদি এই যে আমরা আলিম শ্রেণীতে পড়ি, আমরা সেখানে আলিম, এখন আলিম শ্রেণীর আটা কি উপসর্গ? না, উপসর্গ না। উপসর্গটা বাদ দিলে এটু কোনো শব্দ হয়? হয় না। যেমন অভাব, সরেও ভয়াকার বা ব, অভাব, অভয়াকার বা ব, অভাব, অভাবের অ বাদ দিলে উপসর্গ, কারণ অ বাদ দিলেও ভাব একটা শব্দ। কিন্তু যদি তুমি বলো অর্জুন, এখন এই অটা কি উপসর্গ? না, এই অটা বাদ দিলে তো বাকিটা শব্দ হয় না। এই জন্য আমার একটা বিষয় মনে রাখতে হবে, শুরুতেই বলেছি যে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি অন্য কোনো শব্দের পূর্বে বসে, তাহলে শব্দের পূর্বে বসে, তাহলে উপসর্গটা বাদ দিলে বাকিটা কি হবে? শব্দ হতে হবে, না হলে তো হবে না। যেমন নিমরাজি, নিম, তাহলে যে নিম পাতা, নিম গাছ, এই নি একটা উপসর্গ। যেমন নিভাজ, নি ভাজ, নিভাজটা উপসর্গ, নি বাদ দিলেও ভাজ শব্দ। নিম, এটার নি কি উপসর্গ? না, নি বাদ দিলে বাকিটা শব্দ হয় না, এই জন্য এটা উপসর্গ না।
উপসর্গটা বাদ দিলে বাকিটাও শব্দ হতে হবে। এখন আমরা দেখব উপসর্গ কত প্রকার। এতক্ষণ আমরা জানলাম উপসর্গ কি, উপসর্গ কেন ব্যবহার করব, উপসর্গের প্রয়োজনীয়তা, উপসর্গের অর্থবাচকতা কি, এগুলো আলোচনা করলাম। সেগুলি একটু আমি আরেকবার বলে নিই। উপসর্গ কাকে বলে? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ কেন একটা হতে পারে, বর্ণ সমষ্টি কেন কয়েকটি বর্ণ মিলেও উপসর্গ হতে পারে। সেজন্য একত্রে বলবো, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি অন্য শব্দের পূর্বে বসে বা কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু নতুন অর্থবোধক শব্দ সৃষ্টির ক্ষমতা আছে, এই জন্য বলা হয় উপসর্গের অর্থদ্যোতকতা আছে। মানে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গ বাংলা ভাষায় নতুন শব্দ সৃষ্টির একটি অন্যতম উপায়। এখন আমরা দেখব উপসর্গ কত প্রকার, কি কি। উপসর্গ 3 প্রকার। 1 নম্বরে বাংলা উপসর্গ, বাংলা বা খাঁটি বাংলা। 2 নম্বরে তৎসম, তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম মানেই সংস্কৃত, তার সমান মানে সংস্কৃতের সমান। 3 নম্বরে পারবো বিদেশি, বিদেশি উপসর্গ। খুব সহজ। বাংলা উপসর্গ কাকে বলে? যে সকল উপসর্গ বাংলা ভাষায় থেকে এসে বাংলা শব্দের সাথে বসে, বাংলা উপসর্গগুলো বাংলা শব্দের সাথে বসে সেগুলোকে বাংলা উপসর্গ বলে। তৎসম উপসর্গ কাকে বলে? যে সকল উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসে সংস্কৃত শব্দের সাথে বসে। বিষয়টা কিন্তু আরেকটু খেয়াল করতে হবে। তৎসম উপসর্গগুলো আসছেও তৎসম ভাষা থেকে, মানে সংস্কৃত ভাষা থেকে, এবং বসেও তৎসম শব্দের সাথে। তৎসম উপসর্গগুলো তৎসম শব্দের সাথেই বসে, বাংলা উপসর্গগুলো বাংলা শব্দের সাথেই বসে। বিদেশি উপসর্গগুলো বিদেশি ভাষা থেকে এসে বাংলা শব্দের সাথে বসে। এখন আমরা বাংলা উপসর্গ কাকে বলে সেটা আরেকবার বলি। যে সকল উপসর্গ বাংলা ভাষা থেকে এসে বাংলা শব্দের সাথে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে সেগুলোকে বাংলা উপসর্গ বলে। বাংলা উপসর্গ সর্বমোট 21টি। বাংলা উপসর্গ 21টি। 21টি কি কি আমরা একটু লিখি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। 21টি। এই বাংলা উপসর্গ যে 21টি, এই যে এক লাইনে 4টা করে লিখলাম, তাইলে 5 লাইনে 4 5 20, আর এইখানে একটা বেশি, এই লাইনে 5টা, এই যে নি, কু, এটা হবে কু আর নি, এই জন্য এক লাইনে একটা বেশি, এই জন্য 21টা। এটা আমরা একদম মুখস্থ করে ফেলবো। বাংলা উপসর্গ 21টি কি কি মুখস্থ করে ফেলবো। প্রথমে 4টে 4টে করে পড়ি। অ, অঘা, অজ, অনা, 10 বার পড়ি। অ, অঘা, অজ, অনা, অ, অঘা, অজ, অনা, দেখে দেখে পড়ি। অ, অঘা, অজ, অনা। এরপরের লাইনটা আবার পড়ি। আ, আর, আন, আব, আ, আর, আন, আব, আ, আর, আন, আব। এবার 2 লাইন আবার একত্রে পড়ি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব। এইভাবে যদি আমি 10 বার করে পড়ি
মুখস্থ হয়ে গেল 8টা। এবার পরের লাইনে চলে আসি। ইতি উন কদ কুনি, ইতি উন কদ কুনি, কু একটা নি আর একটা, এই লাইনে কিন্তু 5টা। ইতি উন কদ কুনি, ইতি উন কদ কুনি। এবার পরের লাইন পড়ি। পাতি বিভর রাম, পাতি বিভর রাম, এরকম 10 বার পড়বো। পরে আবার এই 2 লাইন একত্রে পড়বো। ইতি উন কদ কুনি পাতি বিভর রাম, ইতি উন কদ কুনি পাতি বিভর রাম। এরপরে লাইনটা ভিন্ন পড়বো। স সা সু হা। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে না বাংলা উপসর্গগুলো কি কি, উপসর্গগুলো লেখো কয়টি ও কি কি, এরকম প্রশ্ন সাধারণত আসে না, কখনোই আসে না। আসে এভাবে 5টি বাংলা উপসর্গ দিয়ে 2টি করে শব্দ লিখো। তাহলে আমরা এই যে বাংলা উপসর্গগুলো যদি মুখস্থ পারি, তাহলে এখান থেকে আমি যে কোনো 5টা নিয়ে নেব, নিয়ে প্রত্যেকটা 2টি করে শব্দ লিখে দেব। যেমন নি একটা উপসর্গ নিলাম, নেওয়ার পর এটা যেমন নিতে পারি নীলাজ, লাজ নেই। নিভাজ, ভাজ পরে নাই। নিখাদ, খাদ পরে নাই। নির্ভেজাল। এভাবে আমি নি উপসর্গ দিয়ে খুব সহজেই 2টি করে শব্দ বানাতে পারি। এভাবে আমি যে কোনো উপসর্গ নিয়ে আমার যেটা সহজ মনে হয়, যে কোনো 5টা উপসর্গ নিয়ে 2টি করে শব্দ বানাতে পারি। এভাবে আমরা যদি বাংলা উপসর্গ 5টি বাংলা উপসর্গ দিয়ে 2টি করে শব্দ চাই, খুব সহজে লিখতে পারবো যদি উপসর্গগুলো মুখস্থ থাকে। এবার আমরা লিখব তৎসম উপসর্গ। বাংলা উপসর্গ বলেছি 21টি, তৎসম উপসর্গ একটা কম, 20টি। তৎসম উপসর্গ 20টি। তৎসম উপসর্গগুলো এবার লিখি, তাও এক লাইনে 4টা করে লিখব। প্র, পরা, অপ, সম, অনু, অব, নি, নির, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ, অধি, দূর, বি, সু, উত। 20টি হইল। কয়টি? 20টি। তাহলে তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। বাংলায় 21টি। তৎসমে একটা কম, বাংলায় একটা বেশি। এখন এটা কিভাবে মুখস্থ করব? বাংলাটা যেভাবে মুখস্থ করেছি ঠিক সেইভাবে। প্রথমে প্রথম লাইনে 4টা আমরা 10 বার পড়ি। প্র, পরা, অপসম, প্র, পরা, অপসম, প্র, পরা, অপসম, এইভাবে। পরের লাইন পড়ি। অনু, অব, নি, নির, অনু, অব, নি, নির, অনু, অব, নি, নির। এবার আবার 2 লাইন একত্রে পড়ি। প্র, পরা, অপসম, অনু, অব, নি, নির, প্র, পরা, অপসম, অনু, অব, নি, নির। এবার পরের লাইন পরিপ্রতি অভিয়তি, পরিপ্রতি অভিয়তি, পরিপ্রতি অভিয়তি। পরের লাইন অপি উপ আ অধি, অপি উপ আ অধি। এবার আবার 2 লাইন একত্রে পড়ি। পরিপ্রতি অভিয়তি, অপি উপ আ অধি। এবার শেষের লাইনটা পড়ি দুর্বি সু উত। এবার যদি পরীক্ষা আসে 5টি তৎসম বা সংস্কৃত উপসর্গ দিয়ে 2টি করে শব্দ লিখো, তাহলে আমি এখান থেকে যে কোনো 5টা নিয়ে 2টি করে শব্দ লিখতে পারি। যেমন প্র নিলাম, প্র নিয়ে প্রকাশ, প্রভাত, প্রকৃষ্ট, এরকম অনেক শব্দ বানানো যাবে। প্রবল, প্রচণ্ড, অনেক শব্দই বানানো যাবে। যে কোনো 5টা দিয়ে আমি 2টি করে শব্দ লিখলে আমার উত্তরটা হয়ে গেল। এখন সমস্যা হইল প্রপরা, অপসম এইগুলো বাংলা না অ, অঘা, অজ, অন এইগুলো বাংলা? এইটা পরীক্ষার হলে তুমি ভুলে গেছো কোনগুলো বাংলা, কিন্তু মুখস্থ আছে। খুব সহজ। বাংলা বর্ণমালার শুরু অ, আ, সরে সরেয়া। বাংলা উপসর্গগুলোর প্রথম লাইন সবগুলো অ দিয়া, পরের লাইন আ দিয়া, অ, অঘা, অজ, অনা। তাহলে যেগুলো অ, অঘা দিয়ে শুরু হলো সেগুলো বাংলা উপসর্গ। বুঝতে পারছি?
আর যেগুলো প্রপরা দিয়ে শুরু হলো সেগুলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। এখানে একটু সমস্যা আছে, বাংলায় এবং তৎসম দুই জায়গায় চারটা উপসর্গ আছে, যেটা দুই জায়গায় আছে, সেটা হইল আ, দুই জায়গায় আছে এরকম উপসর্গ হইল আ, সু, বি, নি, আশুবিনি। এই চারটে উপসর্গ বাংলায় আছে, তৎসম আছে। তাহলে এটাকে আমি কিভাবে বুঝবো বাংলা না তৎসম? আ যদি বাংলা শব্দের সাথে বসে তখন এটা বাংলা উপসর্গ, আগেই বলেছি বাংলা উপসর্গগুলো বাংলা শব্দের সাথে বসে, তৎসম উপসর্গগুলো তৎসম শব্দের সাথে বসে। আর যদি তৎসম শব্দের সাথে বসে তাহলে এটা তৎসম শব্দ। এই জন্য আমরা যদি সেরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগি তাহলে এই চারটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে লিখি, তাহলে তো উত্তরটা রাইট। ঠিক আছে, এবার আমরা বিদেশি উপসর্গ শিখব। বিদেশি ভাষা থেকে যে সকল উপসর্গ বাংলায় এসেছে সেগুলো বিদেশি উপসর্গ। এখন বিদেশি ভাষা থেকে কি উপসর্গ এসেছে? বিদেশি ভাষা বলতে পৃথিবীতে যত ভাষা আছে বাংলা ছাড়া সবই তো বিদেশি। ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু সব বিদেশি। যেমন আরবি ভাষার উপসর্গ আছে আম, নিচে লিখি আম জনতা, আম খাস, যেমন খাস কামরা, খাসমহল, লা যেমন লাওয়ারিস, গড় যেমন গড় হাজির, এরকম গড়, আম খাস লা গড়, এগুলো হলো আরবি উপসর্গ। ইংরেজি উপসর্গ আছে ইংরেজি ভাষার, এগুলো সবই তো বিদেশি, যে কোনো ভাষা থেকে আসলেই বিদেশি। ইংরেজি উপসর্গ হইল যেমন ফুল, যেমন আমি আজকে ফুল হাতা শার্ট পরেছি ফুল, আবার এটাকে বইটা হাফ বানিয়ে রেখেছি হাফ, ফুল হাফ, সাব, সাব রেজিস্ট্রি অফিস, সাব জজ, ফুল হাফ সাব হেড, যেমন হেডমাস্টার। এগুলো হলো ইংরেজি উপসর্গ, এগুলো হলো আরবি উপসর্গ। এরকম ফার্সি ভাষার কিছু উপসর্গ আছে। ফার্সি আর ফরাসি কিন্তু এক না। ফার্সি হলো ইরানের ভাষার নাম ফার্সি, আর ফরাসি হলো ফ্রান্সের ভাষার নাম। ফার্সি আর ফরাসির মধ্যে অনেক তফাৎ। ফার্সি ভাষাটা কিছুটা আরবি ভাষার কাছাকাছি। আমরা অনেক ফার্সি শব্দ ব্যবহার করি, যেমন নামাজ, নামাজটা ফার্সি শব্দ, আরবিতে সালাত। আমরা বলি রোজা, রোজা ফার্সি শব্দ, আরবিতে সাওম। আমরা বলি খোদা, খোদা ফার্সি শব্দ, আরবিতে আল্লাহ। যে সকল শব্দগুলো যেমন নামাজ আর সাওম, কোনটা ফার্সি কোনটা আরবি? তুমি একটা বিষয় ভাবো, যেটা তুমি কোরআন শরীফের মধ্যে পেয়েছো, যে শব্দটা কোরআনের ভাষা আরবি, তাহলে ওই শব্দটা আরবি। যেমন আমরা কোরআন শরীফের মধ্যে কখনো রোজা পাই নাই, পাইছি সাওম, তাহলে সাওম আরবি, বাকিটা ফার্সি। কোরআন শরীফের মধ্যে আমরা পেয়েছি আল্লাহ, কিন্তু খোদা পাই নাই, তাহলে আল্লাহ আরবি, খোদাটা ফার্সি। কোরআন শরীফের মধ্যে আমরা পেয়েছি যেমন নামাজ, পাই নেই, পাইছি সালাত, তাহলে কোরআনের ভাষা যেহেতু সালাত, সালাতটা আরবি আর নামাজটা ফার্সি। যাই হোক, এখানে আমরা কিছু ফার্সি উপসর্গ দেখাবো, যেমন বর, দর, কার, না, নিম, ফি, বদ। এরকমভাবে বিভিন্ন ভাষা থেকে যে সকল উপসর্গ বাংলা ভাষায় আসছে সেগুলিকে বলা হয় বিদেশি উপসর্গ। এবার আমরা এতক্ষণ যা পড়লাম একটু সংক্ষেপে সেটা বলি। প্রথমে পড়ছি বাংলা ভাষায় গঠন অনুসারে শব্দগুলো দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। সাধিত শব্দ নানা উপায়ে গঠিত হতে পারে, তার মধ্যে উপসর্গ একটি অন্যতম উপায়। উপসর্গ নতুন শব্দ গঠনের একটি মাধ্যম। উপসর্গ কাকে বলে? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ নতুন অর্থবোধক শব্দ সৃষ্টির সক্ষমতা আছে। এবার উপসর্গগুলো তিন প্রকার: বাংলা উপসর্গ,
বাংলাকে খাঁটি বাংলাও বলতে পারি, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হলো বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টি, তৎসম 20টি, বিদেশি অসংখ্য। বাংলা 20টি 21টি কি কি? অ ঘা অজনা আ আর আনাব ইতি উন কদকুনি পাতি বিভর রাম সসা সুহা। আর তৎসম 20টি, প্রপরা অপসম অনু অব নির পরিপ্রতি অভিয়তি অপি উপ আ অধি দুর্বি সু উত। বিদেশি উপসর্গ ইংরেজিতে আসতে পারে ফুল, হাফ, সাব, হেড। আরবিতে আসতে পারে আম, খাস, লা, গড়। ফার্সি হতে পারে বর, দর, নিম, ফি, বাজে, নানান কিছু। এখন আমাদের এই উপসর্গ অধ্যায় থেকে পরীক্ষার জন্য 2টা প্রশ্ন আমরা রেডি করে রাখবো। একটা হলো উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, বিশ্লেষণ করো। তাহলে এটা আমরা খুব সহজেই বলে দেবো বুঝিয়ে যে উপসর্গগুলো নিজস্ব অর্থ নেই, সেই জন্য বলা হয় অর্থবাচকতা নেই। নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে বা শব্দের অর্থের সম্প্রসারণ সংকোচন করতে পারে, তাই বলা হয় অর্থদ্যোতকতা আছে। তারপর কিছু উদাহরণ দিয়ে দেব, উত্তরটা হয়ে গেল। আবার এভাবে আসতে পারে 5টি বাংলা উপসর্গ দিয়ে 2টি করে শব্দ লিখো, সেইটাও আমরা যেই 5টা বাংলা উপসর্গ সহজে পারি সেটা লিখব। এবং তৎসম উপসর্গ দিয়ে যদি 2টি করে শব্দ লিখো বলে, তাহলে তৎসম থেকে আমি যেই 5টা সহজ মনে হয় সেই 5টা নিয়ে নেব, নিয়ে উপসর্গ 5টা পাশে লিখব, সামনে 2টি করে শব্দ লিখব, উত্তরটা হয়ে যাবে। বিদেশি উপসর্গ দিয়ে শব্দ গঠন এটা তেমন আসে না, প্রশ্ন উপসর্গের এইটুকুই। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছ। আর যেটুকু বুঝতে পেরেছে এটুকু দেখার সময় একটু খাতায়ও লিখে রাখবে, একটু নোট করে রাখবে, যাতে বারবার ভিডিও না দেখে তুমি খাতা দেখেও লিখতে পারো, খাতা দেখেও পড়তে পারো। আমরা আগামী ক্লাসে পড়ব সমাস, বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাস ভালোভাবে জানলে আমাদের ব্যাকরণের যে 6টা অ্যান্সার করতে হয়, 6টা অ্যান্সারের 4র্থ নং প্রশ্নটাই হলো সমাসের আর উপসর্গের, 2টার একটা থাকবেই। উপসর্গ আর সমাসটা ভালোভাবে পারলে আমরা আশা করি 4 নং প্রশ্নের উত্তরটা, ব্যাকরণের যে 4 নং প্রশ্নটা আসে সেই উত্তরটা খুব ভালোভাবে দিতে পারবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।